আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাসে সবাইকে আবার স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা এর আগে দুইটা ক্লাসে আমি একটা ক্লাস নিয়েছিলাম এবং ম্যাডাম একটা ক্লাস নিয়েছিল, আমাদের ডিপার্টমেন্টের হেড ম্যাডাম। যে আমরা ওই দুইটা ক্লাসে তোমাদেরকে এই যে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের হিসাব সমীকরণ বা বেসিক বিষয়গুলো সম্পর্কে তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আজকে আমরা এই হিসাব সমীকরণ সম্পর্কিত কি কি অঙ্ক হতে পারে এই ফুল বিষয়গুলো নিয়ে আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। তো ধরো আজকে তোমাদেরকে এই হিসাব বিজ্ঞানের প্রথম পত্রের যে হিসাব সমীকরণ সম্পর্কিত যে অঙ্কগুলো আসে এগুলাতে একটা প্যাকেজ তোমাদেরকে দিয়ে দেব। এই প্যাকেজটা আজকে নিয়ে যাও, প্যাকেজটা নিয়ে একটু চর্চা করো, প্র্যাকটিস করো। ইনশাআল্লাহ এই সপ্তাহে যে সমস্ত অঙ্কগুলো আসে আর আমাদের পরীক্ষায় অঙ্কগুলো করতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? ওকে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, আশা করি আর আমাদের কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে? আর আমার একটা টিচার ছিলেন, আমার খুব শ্রদ্ধাভাজন একজন শিক্ষক, উনি এখনো আছেন, এই যে উনি বর্তমানে মহসিন কলেজে আছেন। তিনি সবসময় একটা কথা বলতেন যে হিসাব বিজ্ঞানের স্টুডেন্টদেরকে হইতে হবে তেদর, মানে হচ্ছে যে তোমাকে লেগে থাকতে হবে, তোমাকে কি করতে হবে, লেগে থাকতে হবে। আর একটা বিষয় মনে রাখবা, হিসাব বিজ্ঞান কখনো মুখস্থর বিষয় না, হিসাব বিজ্ঞান হচ্ছে বুঝার বিষয়। তোমাকে বুঝতে হবে, তোমাকে জানতে হবে বিষয়টা কোত্থেকে আসছে, তাহলে তুমি ইনশাআল্লাহ শিখতে পারবা। অর্থাৎ তুমি যদি মুখস্থ করার চেষ্টা করো তাহলে এখানে আমাদের কোনো ফল পাবা না। চলো আমরা আজকের আলোচনায় শুরু করি। আমরা আজকে মূলত যে বিষয়গুলো আলোচনা করব, অর্থাৎ আমি তোমাদেরকে যে প্যাকেজটা দিব বলছি, এই প্যাকেজটার ভিতরে মূলত আজকে থাকবে আমাদের এই হিসাব সমীকরণ থেকে 2 নাম্বার উপযোগী কি কি প্রশ্ন হতে পারে। এটা আমি তোমার বিভিন্ন বিষয়, অর্থাৎ বিভিন্ন যে আমাদের সেরা কলেজগুলো আছে বাংলাদেশের, এই কলেজগুলোর আলোকে আমি বিশ্লেষণ করে এবং বিভিন্ন বোর্ড প্রশ্নগুলো বিশ্লেষণ করে এই প্রশ্নগুলো তোমাদের জন্য দাঁড় করাইলাম। এবং 4 নম্বর উপযোগী কি কি প্রশ্ন আমার এখানে হতে পারে এই বিষয়গুলো আমি এখানে লেখার চেষ্টা করেছি। এর বাইরেও থাকতে পারে, তবে আমি চেষ্টা করেছি যে ম্যাক্সিমাম যে আমাদের অঙ্কগুলো এখান থেকে আসে 4 নম্বর উপযোগী এই বিষয়গুলো এখানে নিয়ে আসার জন্য। তো আমরা চলো একটু আগে দেখে নিই যে আমাদের 2 নম্বর উপযোগী কি কি প্রশ্ন আসতে পারে এখানে এবং এগুলোর সমাধানগুলো আমরা কিভাবে করব। চলো আমরা একটু দেখে নিই। ওকে, প্রথমে আসো, আমরা যখন প্রশ্ন দেখব এখানে আমাদের প্রথমত প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে বলতে পারে। অর্থাৎ আমাদের এখানে ক নাম্বারে বা 2 নম্বর উপযোগী প্রশ্নের মধ্যে প্রথমত আমাদের এখানে প্রারম্ভিক মূলধনটা নির্ণয় করতে পারে। জাস্ট ছোট্ট একটা বিষয় আমরা মনে রাখবো, প্রারম্ভিক মূলধনটা আমরা কিভাবে বের করব। মনে রাখবা, প্রারম্ভিক মূলধন মানে হচ্ছে প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। এটা মাথার ভিতরে রাখো, আর কিচ্ছু রাখার দরকার নাই। প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায়টা বিয়োগ করবা, তাহলে প্রারম্ভিক মূলধনের পরিমাণটা চলে আসবে। অর্থাৎ প্রারম্ভিক মূলধনটা বের করবা কিভাবে, প্রারম্ভিক মূলধন সমান হচ্ছে প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। অর্থাৎ এই প্রারম্ভিক সম্পদ থেকে আমরা যখন প্রারম্ভিক দায়টা বিয়োগ করব তখন আমাদের প্রারম্ভিক মূলধনটা চলে আসবে। এখন এর পরেও আমাদের মনের ভিতরে প্রশ্ন আসতে পারে, স্যার আপনি তো বলছেন এখানে প্রারম্ভিক সম্পদ, আমি কেমনে বুঝবো যে এটা যে প্রারম্ভিক সম্পদ? একবারে সিম্পল, প্রারম্ভিক সম্পদ হচ্ছে যে তোমার বছরের প্রথমে বা 1 তারিখে যে সমস্ত সম্পদগুলা বা যে সম্পদগুলা নিয়ে ওরা ব্যবসা শুরু করবে সেটাই হচ্ছে প্রারম্ভিক সম্পদ। আর প্রারম্ভিক দায় মানে হচ্ছে যে বছরের শুরুতে যে দায়টা নিয়ে ব্যবসা শুরু করতেছে বা প্রথম তারিখে যে দায়টা দেওয়া আছে ওইটাই হচ্ছে যে প্রারম্ভিক দায়। ওকে, তাহলে প্রারম্ভিক সম্পদ থেকে আমরা প্রারম্ভিক দায়টা বিয়োগ করলে আমরা এখানে প্রারম্ভিক মূলধনটা বের করে ফেলবো। তাইলে আমরা পারবো, জাস্ট সম্পদগুলো লিখবো প্রারম্ভিক সম্পদ, এরপরে প্রারম্ভিক দায়টা বিয়োগ করে দিলে আমাদের এখানে কি চলে আসবে, প্রারম্ভিক মূলধনটা চলে আসবে। ক্লিয়ার? তাহলে প্রারম্ভিক মূলধনের সূত্র কি, প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। প্রারম্ভিক সম্পদ মানে কি, বছরের শুরুতে যে সম্পদটা নিয়ে ব্যবসা শুরু করছে সেটাই প্রারম্ভিক সম্পদ, বছরের শুরুতে যে দায়টা নিয়ে ব্যবসা শুরু করছে সেটাই হচ্ছে প্রারম্ভিক দায়। তাহলে প্রারম্ভিক মূলধনের সূত্র কি, প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। ওকে, এটা আমরা শিখে ফেললাম, আর কখনো এটা যেন না ভুল হয়। ওকে, দ্বিতীয় প্রশ্ন, কোন কোন ঘটনা লেনদেন নয় চিহ্নিত করো। আমরা বেসিক আলোচনা করার সময় বলছিলাম প্রত্যেক ঘটনা কিন্তু লেনদেন নয়,
কিন্তু সব লেনদেন কিন্তু ঘটনা, অর্থাৎ আমরা বলছিলাম ওই সমস্ত ঘটনাগুলো লেনদেন হবে যেগুলোর কারণে ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হয়। অর্থাৎ যে সমস্ত ঘটনাগুলোর কারণে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে, যেগুলোকে অর্থের পরিমাপ করা যায়, ওগুলোই হচ্ছে যে আমাদের মূলত লেনদেন। তো আমাদের এখানে বলছে যে সমস্ত লেনদেন, যে সমস্ত ঘটনাগুলো লেনদেন নাই, এগুলোকে চিহ্নিত করতে বলছে। অর্থাৎ আমরা প্রশ্নটা পড়বো, প্রশ্নে পড়ে দেখবো যে কোন কোন এন্ট্রিটার কারণে আমার আর্থিক অবস্থার পরিবর্তন হয় নাই, ওইটা লিখে দেবো। যেমন আমি যদি তোমাদেরকে মনে করো প্রশ্নে একটা দেওয়া আছে যে 10,000 টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ করা হলো, এটা কোনো লেনদেন নয়। কেন লেনদেন নয়? কারণ এখানে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় নাই। এরপরে আরো আসতে পারে, এরপরে 5 লক্ষ টাকার পণ্য ক্রয়ের জন্য ফরমাইশ দেওয়া হলো, এটাও কিন্তু কোনো লেনদেন নয়। কেন এটা লেনদেন নয়? কারণ এখানেও আমাদের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় না। এরকম আমরা যে সমস্ত ঘটনাগুলো পাবো যেগুলোর কারণে আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে না, জাস্ট এগুলাকে আমরা লিখে দিব। এটা হচ্ছে যে আমাদের যদি এরকম প্রশ্ন আসে কোন কোন ঘটনা লেনদেন নয় চিহ্নিত করো। ওকে, এরপরে আমাদের আসতে পারে নেট উত্তোলনের পরিমাণ নির্ণয় করা। দুইটা কথা মনে রাখবা। একটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে মালিক ব্যক্তিগত কোনো সম্পদ বা নগদ টাকা, মালিকের ব্যক্তিগত কোনো সম্পদ বা নগদ টাকা যদি ব্যবসায়ের প্রয়োজনে নিয়ে আসে তখন সেটাকে বলা হয় ব্যবসায়ের মূলধন। আবার বলতেছি, মালিকের ব্যক্তিগত কোনো সম্পদ অথবা কোনো নগদ টাকা যদি ব্যবসায়ের প্রয়োজনে ব্যবহার করে বা ব্যবসায়ের প্রয়োজনে সরবরাহ করে বা ব্যবসায়ের প্রয়োজনে নিয়ে আসে তখন সেটাকে বলবো আমরা কি? মূলধন। আর মালিক যদি ব্যক্তিগত কোনো প্রয়োজনে ব্যবসায়ের কোনো সম্পদ বা ব্যবসা থেকে নগদ টাকা বা ব্যবসা থেকে পণ্য উত্তোলন করে তখন সেটা হচ্ছে যে মালিকের জন্য উত্তোলন বা ব্যবসার জন্য কি? উত্তোলন। আবার তাইলে ব্যবসায়ের প্রয়োজনে যদি ব্যক্তিগত কোনো সম্পত্তি নিয়ে আসে তখন সেটা ব্যবসার জন্য মূলধন। আবার ব্যবসা থেকে যদি ব্যক্তিগত প্রয়োজনে কোনো পণ্য বা সম্পত্তি বা নগদ টাকা উত্তোলন করে সেটা হবে ব্যবসার জন্য উত্তোলন। মনে থাকবে? তাহলে আমরা দেখব যে মালিক ব্যক্তিগত কোনো প্রয়োজনে ব্যবসা থেকে কোনো নগদ টাকা নিছে কিনা, অথবা ব্যবসায়ের কোনো পণ্য ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করছে কিনা, অথবা ব্যবসা থেকে কোনো টাকা নিয়ে মালিকের ব্যক্তিগত কোনো খরচ পরিশোধ করছে কিনা, এরকম যদি আমরা কোনো কিছু পাই সেটা হবে আমাদের এখানে উত্তোলন। সেটা হবে আমাদের এখানে কি? উত্তোলন। তাহলে এই সমস্ত ঘটনাগুলো আমরা যোগ করে দিলে আমরা এখানে উত্তোলনের পরিমাণটা পেয়ে যাব। ক্লিয়ার? আবার বলতেছি, মালিকের ব্যক্তিগত প্রয়োজনে যদি ব্যবসার কোনো পণ্য অথবা ব্যবসা থেকে কোনো নগদ টাকা অথবা ব্যবসার কোনো সম্পত্তি যদি নিয়ে যায়, কিসের প্রয়োজনে? ব্যক্তিগত প্রয়োজনে। কারণ আগেই বলছি মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু আলাদা সত্তা, অর্থাৎ মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে যে কি? আলাদা সত্তা। সেই জন্য মালিক ব্যবসা থেকে নিজের প্রয়োজনে কোনো সম্পত্তি, কোনো নগদ টাকা, কোনো পণ্য যদি নিয়ে যায় বা ব্যবহার করে তখন সেটা ব্যবসার জন্য উত্তোলন। তাহলে এই সমস্ত লেনদেনগুলো আমরা যোগ করে দিলে এখানে উত্তোলনের পরিমাণটা পেয়ে যাব। ক্লিয়ার? ওকে, এরপরে অনগদ লেনদেনের পরিমাণটা নির্ণয় করো। অনগদ লেনদেন, এখন আসো, আমাদের নগদ টাকা প্রদানের ভিত্তিতে লেনদেন কিন্তু 3 প্রকার। একটা হচ্ছে নগদ লেনদেন, আরেকটা হচ্ছে অনগদ লেনদেন, আরেকটা হচ্ছে আমাদের ধারে বা বাকিতে লেনদেন। প্রথমে আসো, নগদ লেনদেন হচ্ছে যে সমস্ত লেনদেনগুলোর কারণে ব্যবসা প্রতিষ্ঠানের নগদ টাকা বৃদ্ধি পায় অথবা নগদ টাকা হ্রাস পায়, অর্থাৎ নগদ অর্থের আগমন অথবা নির্গমন যে সমস্ত লেনদেনগুলোর কারণে ঘটে বা লেনদেনগুলোর কারণে বলে সেগুলোকে বলা হয় আমাদের নগদ লেনদেন। তাই যেমন নগদে 5 লক্ষ টাকার পণ্য ক্রয় করা হলো, নগদে 5 লক্ষ টাকার পণ্য বিক্রয় করা হলো, নগদে বেতন প্রদান করা হলো, নগদে আসবাবপত্র ক্রয় করা হলো, এগুলো হচ্ছে যে আমাদের নগদ লেনদেন। তাইলে নগদ লেনদেন কোনগুলো? যেগুলোর কারণে আমাদের ব্যবসা থেকে নগদ টাকা চলে যাবে অথবা ব্যবসায় নগদ টাকা আসবে, সে অর্থাৎ লেনদেনটা নগদে সংগঠিত হবে বা ব্যাংকে সংগঠিত হবে, এই সমস্ত লেনদেনগুলোকে বলা হয় কি? লেনদেন, নগদ লেনদেন। আর ধারে বা বাকিতে লেনদেন হচ্ছে যে সমস্ত লেনদেনগুলো বর্তমানে নগদ টাকা পাওয়া যায় নাই বা বর্তমানে নগদ টাকা পরিশোধ করা হয় নাই কিন্তু কিছু সময় পরে নগদ টাকা পরিশোধ করতে অথবা পাওয়া যাবে, অর্থাৎ এখন নগদে হয় নাই পরবর্তীতে নগদে হবে, এই সমস্ত লেনদেনগুলোকে বলা হয় ধারে বা বাকিতে লেনদেন। অর্থাৎ যে সমস্ত লেনদেনগুলো বর্তমানে নগদে হয় নাই কিন্তু ভবিষ্যতে এটা নগদে রূপান্তরিত হবে, এই সমস্ত লেনদেনগুলোকে বলা হয় ধারে বা বাকিতে লেনদেন। যেমন আমি 5 লক্ষ টাকার সেবা ধারে দেওয়া হলো,
5 লক্ষ টাকার সেবা দ্বারে প্রদান করলাম, তাহলে আমি টাকাটা এখন পাই না, পরবর্তীতে পাবো। তাহলে এক সময় না এক সময় গিয়ে আমার এই টাকাটা নগদে রূপান্তরিত হবে। সেজন্য এই সমস্ত লেনদেনগুলোকে বলা হবে ধারে বা বাকিতে লেনদেন। যেমন 5 লক্ষ টাকার পণ্য ধারে ক্রয় করা হলো, দেখো টাকাটা কিন্তু আমি এখন দিই নাই, ভবিষ্যতে দিব, তাইলে এটাও হচ্ছে আমার একটা কি ধারে লেনদেন, কারণ এটা পরবর্তীতে আমার নগদে রূপান্তরিত হবে। এরপরে আসো অনগদ লেনদেন মানে কি? অনগদ লেনদেন মানে হচ্ছে যে লেনদেনগুলো কখনো নগদে হবে না, কখনো ব্যাংকে হবে না, এই সমস্ত লেনদেনগুলোকে বলা হয় অনগদ লেনদেন। অর্থাৎ যে সমস্ত লেনদেনগুলো কখনো, অর্থাৎ এনো অথবা তেনো, বর্তমানে অথবা ভবিষ্যতে কখনো এটা নগদে হবে না, সম্ভাবনা নাই, এই সমস্ত লেনদেনগুলোকে বলা হয় অনগদ লেনদেন। ঠিক আছে, তাহলে অনগদ লেনদেন আর ধারে লেনদেনের মধ্যে পার্থক্যটা কোথায়? অনগদ লেনদেন হচ্ছে যে লেনদেনটা বর্তমানে অথবা ভবিষ্যতে কখনো নগদে হবে না, এটাকে বলা হয় অনগদ লেনদেন। আর ধারে বা বাকিতে লেনদেন হচ্ছে যে লেনদেনটা বর্তমানে ধারে হলেও বাকিতে হলেও বর্তমানে নগদে না হলেও একটা নির্দিষ্ট সময় পরে এটা নগদে রূপান্তরিত হবে। এই ধরনের লেনদেনকে বলা হয় আমাদের ধারে বা বাকিতে লেনদেন। এখন আমরা দেখবো যে এই অনগদ লেনদেন আমাদের এখানে কি আছে। আমি যদি বলি অনগদ লেনদেনের ভিতরে আছে অবচয়, অনগদ লেনদেনের ভিতরে আছে অবলোপন, অনগদ লেনদেনের ভিতরে আছে অনাদায়ী পাওনা, অনগদ লেনদেনের ভিতরে আছে আমাদের নগদ বার্তা অর্থাৎ প্রদত্ত বার্তা এবং প্রাপ্ত বার্তা, এগুলো হচ্ছে অনগদ লেনদেন। কি কি বলছে? অবচয়, অবলোপন, অবচয়, অবলোপন, অনাদায়ী পাওনা, অবচয়, অবলোপন, অনাদায়ী পাওনা, এরপর হচ্ছে প্রদত্ত বার্তা বা প্রাপ্ত বার্তা, এগুলো হচ্ছে আমাদের কি লেনদেন? অনগদ লেনদেন। এগুলো যদি আমার প্রশ্নের মধ্যে পাই, এগুলো লিখে যোগ করে দিলে আমাদের এখানে অনগদ লেনদেনের পরিমাণটা বের হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, নেক্সট নেট ক্রয় এবং নেট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। আমাদের প্রশ্নে আসতে পারে নেট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো বা নেট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। নেট ক্রয় মনে রাখবা, নেট ক্রয় হচ্ছে আমাদের ক্রয় সংক্রান্ত যতগুলো লেনদেন আছে এগুলো সবগুলো যোগ বিয়োগ করলে আমরা নেট ক্রয় পাই। অর্থাৎ নেট ক্রয় সমান আমরা সাধারণত পাই নেট ক্রয় সমান মোট ক্রয়। মোট ক্রয় মানে হচ্ছে নগদে বা বাকিতে ক্রয় বিয়োগ ক্রয় ফেরত বিয়োগ ক্রয় বার্তা যোগ অলিখিত ক্রয় বিয়োগ পণ্য উত্তোলন বা পণ্য বিতরণ, এগুলো হচ্ছে যে আমাদের নেট ক্রয়। অর্থাৎ আমরা নগদে এবং বাকিতে যে ক্রয়, অর্থাৎ নগদে বাকিতে সেকে যে ক্রয়গুলো আছে এগুলো সবগুলো পণ্য হইতে হবে, পণ্য বা মাল হইতে হবে, এটা কোনো সম্পত্তি হইলে হবে না। এই পণ্য বা মালগুলো আমরা অর্থাৎ পণ্য ক্রয় অর্থাৎ নগদে হইতে পারে, বাকিতে হইতে পারে অথবা চেকের মাধ্যমে এগুলো যোগ করব। এখান থেকে যদি আমাদের প্রশ্নে ক্রয় ফেরত থাকে, ক্রয় ফেরত দেখো, ক্রয় ফেরতের আরেকটা নাম হইতে পারে তোমার সরবরাহকারীকে ফেরত। কাকে ফেরত? সরবরাহকারীকে ফেরত, অথবা বই ফেরত হইতে পারে। এই ক্রয় ফেরত, বই ফেরত বা সরবরাহকারীকে ফেরত থাকলে বাদ দেব, ক্রয় বার্তা থাকলে বাদ দেব। এরপরে যদি প্রশ্নে আমাদের অলিখিত ক্রয় বা অর্থাৎ কোনো ক্রয় করা হয়েছে হিসাবভুক্ত হয় না এরকম কোনো ক্রয় পাইলে আমরা যোগ করব। এরপরে পণ্য উত্তোলন বা পণ্য বিতরণ থাকলে আমরা এখান থেকে বাদ দেব, তাহলে আমরা কি পেয়ে যাব? নেট ক্রয়টা পেয়ে যাব। একইভাবে নেট বিক্রয়, মোট বিক্রয়টা আমরা বের করব, তবে সেটা পণ্য বা মাল বিক্রয়টা বের করব, এখান থেকে বিক্রয় ফেরত বা বিক্রয় বার্তা বাদ দিলে এবং অলিখিত বিক্রয় যোগ করলে আমরা নেট বিক্রয়টা পেয়ে যাব। তাহলে নেট ক্রয় মানে হচ্ছে মোট ক্রয় বিয়োগ ক্রয় ফেরত বা বইমুখী ফেরত বা সরবরাহকারীকে ফেরত বা ক্রয় বার্তা যোগ অলিখিত ক্রয় বিয়োগ পণ্য উত্তোলন বা পণ্য বিতরণ, তাইলে আমরা নেট ক্রয়টা পাবো। আর নেট বিক্রয়টা হচ্ছে মোট বিক্রয়, বিক্রয় ফেরত বাদ দেব, বিক্রয় ফেরতের আরো অনেকগুলো নাম আছে, বিক্রয় ফেরত, তারপরে হচ্ছে আন্তঃফেরত, তারপর হচ্ছে যে ক্রেতাদের নিকট থেকে ফেরত, এরকম যদি আমাদের বা খরিদ্দারের নিকট থেকে ফেরত, এগুলো হচ্ছে যে বিক্রয় ফেরত বাদ দেব, বিক্রয় বার্তা থাকলে বাদ দেব, অলিখিত বিক্রয় থাকলে আমরা যোগ করব। আরেকটা আছে মুনাফাবিহীন বিক্রয়, এই মুনাফাবিহীন বিক্রয় থাকলে ক্রয় থেকেও বাদ দেব আমরা, বিক্রয় থেকেও বাদ দেব। ক্লিয়ার? তাহলে আমরা নেট বিক্রয়টা
পেয়ে যাব। মাস শেষে নিট যন্ত্রপাতির মূল্য নির্ণয় করো। অনেক সময় দেখা যায় যে আমাদের একটা যন্ত্রপাতি সম্পত্তি দেওয়া আছে এবং মাস শেষে বা আমাদের এখানে যে কোনো ওই সম্পত্তিটা, মনে করো আমি 1 লক্ষ টাকার একটা যন্ত্রপাতি বা আসবাবপত্র বা অন্য কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করলাম, এরপর আমাকে বলছে যে চলতি মাসে 10,000 টাকা অবচয় সংগঠিত হলো, তাহলে নিট যন্ত্রপাতির মূল্য অথবা নিট আসবাবপত্রের মূল্য বা নিট দালান কোঠার মূল্য হবে সংশ্লিষ্ট সম্পত্তি থেকে এর অবচয় অথবা অবচয় সঞ্চিতি বাদ দিলে নেট সম্পত্তির মূল্যটা পেয়ে যাব। আবার বলতেছি, কোন সম্পত্তির মোট মূল্য থেকে এর অবচয় বা অবচয় সঞ্চিতি বাদ দিলে আমরা নেট সম্পত্তির মূল্যটা পেয়ে যাব। ক্লিয়ার? ওকে, এরপরে আসো, আমাদের অনেক সময় আমাদের প্রশ্নে বলে অদৃশ্যমান লেনদেনটা আমরা বললাম। আচ্ছা, অদৃশ্যমান লেনদেন হচ্ছে যে সমস্ত লেনদেনগুলো দেখা যায় না, ধরা যায় না, স্পর্শ করা যায় না, এগুলাকে বলা হয় অদৃশ্যমান লেনদেন। যেমন অদৃশ্যমান লেনদেন হইতে পারে সুনাম লিপিবদ্ধ করা হলো, এটা একটা অদৃশ্যমান লেনদেন। এরপর অবচয়, অবলোপন, এগুলো হচ্ছে যে আমাদের অদৃশ্যমান লেনদেন। আবার বলতেছি, অবচয়, অবলোপন, সুনাম লিপিবদ্ধকরণ, এগুলো হচ্ছে যে আমাদের অদৃশ্যমান লেনদেন। আমরা প্রশ্নে এগুলা যদি পাই, এগুলো যোগ করে দিলে আমাদের এখানে কি পেয়ে যাব? আমরা অদৃশ্যমান লেনদেনটা পেয়ে যাব। নেট দেনাদার বা অর্থাৎ এরপরে বলছে প্রারম্ভিক জাবেদা দাখিলা দাও। এখন আমরা প্রারম্ভিক মূলধন বলছি। প্রারম্ভিক জাবেদা দাখিলা হচ্ছে আমাদের এখানে বছরের শুরুতে বা প্রথম তারিখে যে সমস্ত সম্পত্তি এবং দায় বা যে সমস্ত লেনদেনগুলো দেওয়া থাকবে, এগুলোর যদি আমরা জাবেদা দিই তখন সেটাকে বলা হয় প্রারম্ভিক জাবেদা। যেমন কিরকম, মিস্টার করিম নগদে 1 লক্ষ টাকা 10,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করলো। এখন এটা যদি আমরা জাবেদা দিই কি, লকদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, এটাকে বলা হয় প্রারম্ভিক জাবেদা। অর্থাৎ প্রারম্ভিক জাবেদাটা হচ্ছে আমাদের বছরের শুরুতে বা 1 তারিখে যে সমস্ত লেনদেনগুলো দেওয়া থাকে বা সেই সমস্ত সম্পত্তি আর দায়গুলো দেওয়া থাকে, এগুলো জাবেদা প্রদান করলে তখন সেটাকে বলা হবে প্রারম্ভিক জাবেদা। ক্লিয়ার? ওকে, এরপরে আসো, এরপরে আমাদের এখানে বলতে পারে নেট দেনাদার বা নেট পাওনাদারের পরিমাণ নির্ণয় করো। নেট দেনাদার হচ্ছে আমাদের, নেট দেনাদারটা হচ্ছে যে আমাদের দেনাদার মোট, অর্থাৎ দেনাদার লিখবো আমরা দেনাদার। আচ্ছা, দেনাদারটা কেন সৃষ্টি হয়? দেনাদারটা সৃষ্টি হয় সাধারণত আমাদের ধারে বিক্রয়ের ফলে দেনাদার সৃষ্টি হয়। আমরা মোট দেনাদার লিখবো, এই মোট দেনাদার থেকে অনাদায়ী পাওনা, মোট দেনাদার থেকে অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ দিলে নেট দেনাদারের পরিমাণটা আমরা পেয়ে যাব। তাইলে দেনাদারের সাথে ধারে বিক্রয় যোগ করব, দেনাদারের সাথে ধারে বিক্রয় যোগ করব, তারপরে নতুন অনাদায়ী পাওনা এবং নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বিয়োগ করব, প্রদত্ত বারটা বিয়োগ করব। তাহলে তারপর হচ্ছে আমরা যদি দেনাদারের কাছ থেকে কোনো টাকা পেয়ে যাই সেটা বিয়োগ করব, তাহলে আমাদের নেট দেনাদারের পরিমাণটা পেয়ে যাব। আবার বলতেছি, অর্থাৎ আমরা প্রথমে দেনাদারটা লিখবো, এটার সাথে আমরা দেখবো যে প্রশ্নে কোনো ধারে বিক্রয় আছে কিনা, এই ধারে বিক্রয় থাকলে আমরা যোগ করব, যোগ করার পরে আমরা এরপরে দেখবো যে যদি আমাদের এখানে কোনো বিক্রয় ফেরত আছে কিনা, বিক্রয় ফেরত থাকলে দেনাদার থেকে বাদ দেব, দেনাদারের কাছ থেকে কোনো টাকা পাইছি কিনা, পাইলে সেটাও আমরা বাদ দেব। এরপরে হচ্ছে যে আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতি যদি থাকে সেটা বাদ দেব, তাহলে আমরা নেট দেনাদারের পরিমাণটা পেয়ে যাব। এরপরে নেট পাওনাদারের পরিমাণ নির্ণয় করো। নেট পাওনাদারটা হচ্ছে আমরা পাওনাদার লিখবো, পাওনাদারের থেকে যদি ক্রয় ফেরত থাকে আমরা বাদ দেব। তারপরে হচ্ছে যে আমাদের যদি পাওনাদারকে কোনো টাকা আমরা পরিশোধ করি তাহলে সেটা আমরা বাদ দেব, প্রাপ্ত বার্তা থাকলে বাদ দেব। এরপরে হচ্ছে যদি আমাদের এখানে ক্রয় ফেরত তো বললাম, এরপরে এরপরে পাওনাদারের বাট্টা সঞ্চিতি, যদি আমাদের প্রশ্নে যদি পাওনাদারের বাট্টা সঞ্চিতি থাকে সেটা বাদ দেব, তাই আমরা এখানে নেট পাওনাদারের পরিমাণটা পেয়ে যাব। এরপরে বর্ধিত হিসাব সমীকরণটি লিখো। এটা অনেক সময় আসে না, তারপরে লিখে দিছি। বর্ধিত হিসাব সমীকরণ যদি বলে, আমরা জানি বর্ধিত হিসাব সমীকরণ হচ্ছে a সমান l প্লাস c প্লাস e r মাইনাস e মাইনাস d। এটা হচ্ছে বর্ধিত হিসাব সমীকরণ। এটা লিখে নিচে পরিচয়গুলো লিখবা। a মানে অ্যাসেট, l মানে লায়াবিলিটিস, c মানে ক্যাপিটাল, r মানে রেভিনিউ, e মানে এক্সপেন্স, d মানে ড্রয়িং, এগুলো একটু লিখে দিবা। এগুলো হচ্ছে যে আমাদের মূলত 2 নাম্বার উপযোগী যে সমস্ত প্রশ্নগুলো হতে পারে সেগুলো আমরা একটু দেখলাম। এখন আসো 4 নাম্বার উপযোগী কি কি প্রশ্ন আমাদের এখানে হতে পারে সেগুলো আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে যে 4 নাম্বার উপযোগী এখানে আমাদের প্রশ্ন হতে পারে যে লেনদেনগুলোর প্রভাব দেখাও। প্রথম জাবেদা আমাদের লেনদেনগুলোর প্রভাব দেখাইতে বলে, অর্থাৎ লেনদেনগুলোর প্রভাব
এখন এখানে লেনদেনগুলোর প্রভাব দেখানোর দুইটা আছে, একটা হচ্ছে সনাতন পদ্ধতি আর একটা হচ্ছে আমাদের আধুনিক পদ্ধতি। সনাতন পদ্ধতি মানে হচ্ছে যে তুমি তারিখের জন্য কলাম করবা, এরপর লেনদেন কিনা এরকম কলাম করবে, এরপর পাশে ব্যাখ্যা লিখবা। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, যেমন 1 লক্ষ টাকার আসবাবপত্র ক্রয় করা হলো, তাহলে তুমি কলাম করবা, প্রথমে তারিখের জন্য কলাম করবা, লেনদেন কিনা, তাহলে আমরা তারিখের কলামে তারিখটা লিখবো, এরপরে লেনদেনের কলামে লিখবো লেনদেন, লেনদেন কিনা এখানে লিখবো লেনদেন, ব্যাখ্যা লিখবো যেহেতু আসবাবপত্র ক্রয় করা হলো উক্ত লেনদেনটির কারণে ব্যবসা প্রতিষ্ঠানের নগদ টাকা হ্রাস পেয়েছে, নগদ টাকা নামক সম্পত্তি হ্রাস পেয়েছে, আসবাবপত্র নামক সম্পত্তি বৃদ্ধি পেয়েছে। যেহেতু উক্ত লেনদেনটির কারণে ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে, তাই এটি হচ্ছে যে আমাদের কি লেনদেন, তাই এটি হচ্ছে আমাদের কি লেনদেন। এরপরে আসো, এটা হচ্ছে যে আমাদের এরকম হইতে পারে, অথবা এত ঝামেলার ভিতরে না গিয়ে তুমি এটাকে বিবরণী ছকটা করে দিতে পারো, হয়ে যাবে। এরপর আসো, বিবরণী ছকে হিসাব সমীকরণের উপাদানগুলোর প্রভাব দেখাও। এটা আমরা তোমাদেরকে ওই দিন আলোচনা করার সময় বলছিলাম যে আমরা বিবরণী ছকটা করব কিভাবে, তারিখ করব, এক পাশে সম্পদ আরেক পাশে দায়ের মূলধন, তারপর আমরা তারিখ অনুযায়ী সবগুলা আমরা আজকে একটা অঙ্ক করব, ওইখানে দেখবো আমরা কিভাবে করি। হিসাব সমীকরণের প্রমাণ করো, এখানে 2 নাম্বার 3 নাম্বার এগুলো সবগুলো হচ্ছে যে আমাদের একই রকম, অর্থাৎ এটাও আমাদের বিবরণী চকের মাধ্যমে হিসাব সমীকরণের প্রভাবটা দেখাবো, অর্থাৎ সবগুলা করে নিচে আমাদের দুই পাশে টাকার পরিমাণটা বের হয়ে যাবে। এখন যদি পরীক্ষা আসে যে হিসাব সমীকরণ প্রমাণ করো, তখন তুমি প্রথমে বিবরণী চকটা করে ফেলবা, করার পরে নিচে দিয়ে লিখবা আমরা জানি হিসাব সমীকরণ সমান L প্লাস OE, এরপরে এর নিচে সম্পত্তি যেটা আছে সেটা লিখবা, এরপরে L এর নিচে Lটা লিখবা, OE এর নিচে OEটা লিখবা, মূলধনটা লিখবা, লিখার পরে দেখবা যে এই পাশে টাকার পরিমাণ এবং এই পাশে টাকার পরিমাণটা সমান হয়ে গেছে, তারপরে লিখবা যে সুতরাং A সমান L প্লাস OE প্রমাণিত, এইভাবে করবা। হিসাব সমীকরণের উপাদানগুলোর কোনটির কি পরিবর্তন হয়েছে এটা আমাদের কি নয়, হিসাব সমীকরণের প্রভাব অর্থাৎ বিবরণী চকটা করার দরকার নেই। তুমি কি করবা, তারিখ তারপর হচ্ছে যে হিসাব সমীকরণের প্রভাব এভাবে লিখে তুমি দেখাইবা যে মনে করো নগদ 1 লক্ষ টাকার পণ্য ক্রয় করা হলো, তাহলে এখানে কি হলো তারিখটা লিখবা, এরপরে লিখবা যে এখানে লিখবা যে নগদ 1 লক্ষ টাকার পণ্য ক্রয় করা হলো, তাহলে এর হ্রাস অর্থাৎ সম্পত্তি হ্রাস পেয়েছে, নগদ টাকা হ্রাস পেয়েছে, সেজন্য এর হ্রাস, আবার ওইদিকে হচ্ছে যে তোমার ক্রয়টা যেহেতু ব্যয় সেজন্য মালিকানা সত্ত্ব হ্রাস। এটা হচ্ছে যে আমাদের উপাদানগুলোর কোনটার কি পরিবর্তন হয়েছে। এরপর আমাদের অনেক সময় ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলে। গত ক্লাসে ম্যাডাম তোমাদেরকে বলছিল যে ডেবিট ক্রেডিটটা কিভাবে নির্ণয় করতে হয়, যেমন সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট হয়, সম্পদ হ্রাস পাইলে ক্রেডিট হয়, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, ব্যয় হ্রাস পাইলে ক্রেডিট হয়, মালিকানা সত্ত্ব হ্রাস পাইলে ডেবিট হয়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইলে ক্রেডিট হয়, দায় এবং আয় হ্রাস পাইলে ডেবিট হয়, দায় এবং আয় বৃদ্ধি পাইলে ক্রেডিট হয়। এটা হচ্ছে যে আমাদের মূলত ডেবিট ক্রেডিট অনেক সময় নির্ণয় করতে বলে। এখন প্রশ্নটা হচ্ছে ডেবিট ক্রেডিটের সাথে জাবেদার পার্থক্যটা কোথায়। ডেবিট ক্রেডিটের ক্ষেত্রে তোমাকে কোনো ব্যাখ্যা দিতে হবে না, কিন্তু জাবেদার ক্ষেত্রে তোমাকে এখানে সংক্ষিপ্ত ব্যাখ্যা দিতে হবে। তো জাবেদা এবং দাখিলা, জাবেদা দাখিলা দাও এবং ডেবিট ক্রেডিট নির্ণয় করো একই রকমের আমাদের আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এবং উদ্বৃত্ত পত্র প্রস্তুত করো। অনেক সময় দেখা গেছে যে আমাদের হিসাব সমীকরণে খ নাম্বার বলছে, গ নাম্বারে বলছে তোমাকে একটা আয় বিবরণী প্রস্তুত করো। তা আয় বিবরণীটা করব কিভাবে, আমরা বিবরণ টাকা দুইটা কলাম করব, কলাম করার পরে তুমি প্রথমে কি করবা, প্রথমে তুমি আয় সমূহ সবগুলা লিখে ফেলবা মোট আয়, এরপরে ব্যয়গুলো সবগুলা লিখে ফেলবা মোট ব্যয়, তাহলে মোট আয় থেকে যখন তুমি মোট ব্যয়টা বিয়োগ করবা তখন তোমার এখানে আয় বিবরণীটা চলে আসবে। আর মালিকানা সত্ত্ব বিবরণীটা কিভাবে করবা, মালিকানা সত্ত্ব বিবরণীটা হচ্ছে মূলধন, মূলধনের সাথে নেট লাভ যেটা বের করব, নেট লাভ যোগ করবা, অতিরিক্ত মূলধন থাকলে যোগ করবা, উত্তোলন বিয়োগ করবা। আবার বলতেছি, মূলধন যোগ অতিরিক্ত মূলধন যোগ নেট লাভ বিয়োগ নেট ক্ষতি, তারপর হচ্ছে উত্তোলন বিয়োগ, তাহলে আমাদের মালিকানা সত্ত্ব বিবরণীটা পেয়ে যাব। উদ্বৃত্ত পত্র মানে হচ্ছে এখানে সম্পদ আর দায়গুলো দেখবা, প্রথমে সম্পত্তির রিডিং লিখবা, সম্পত্তিগুলো সবগুলো লিখবা, ক্লোজ করে দিবা, এরপরে দায় আর মালিকানা সত্ত্ব লিখবা, সবগুলো লিখে ক্লোজ করে দিবা, সম্পদ এবং দায় এবং মালিকানা সত্ত্ব দুইটা টাকার পরিমাণটা সমান হয়ে যাবে। এরপরে আমাদের চালান, ডেবিট নোট, ক্রেডিট নোট এগুলো আমাদেরকে প্রস্তুত করতে বলতে পারে। তোমাদের কাজ হচ্ছে যে এই যে চালান, ডেবিট নোট, ক্রেডিট নোট, ক্যাশ মেমো, এই যে আমাদের অর্থাৎ যে আইনসঙ্গত যে প্রমাণ্য দলিলগুলা এগুলো একটু তোমাদেরকে দেখে ফেলতে হবে। এগুলো কিভাবে প্রস্তুত করতে হয় এগুলো একটু দেখে ফেলবা, দেখে কিভাবে কোনটা কিভাবে প্রস্তুত করতে হয় এটা শিখবা, ঠিক আছে? ওকে। এরপর হচ্ছে যে লেনদেনগুলোর হিসাবের শ্রেণী। এখন আমরা গত ক্লাসে ম্যাডাম আলোচনা করছিল তোমাকে যে তোমাদের যে হিসাবের প্রকারভেদ,
হিসাবগুলোকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সনাতন পদ্ধতি আর একটা হচ্ছে আধুনিক পদ্ধতি। এখন তোমাকে যদি বলে যে হিসাবের লেনদেনগুলোর হিসাবের শ্রেণী দেখাও, মনে করো আধুনিক পদ্ধতিতে করলা, তুমি লেনদেনটা পড়লা, দুইটা হিসাব বের হলো, কোনটা কি হিসাব সেটা তোমার লিখতে হবে। যেমন নগদে আসবাবপত্র ক্রয় করা হলো, এখানে দুইটা হিসাব, একটা হচ্ছে আসবাবপত্র হিসাব, একটা হচ্ছে নগদান হিসাব, দুইটা হচ্ছে যে কি হিসাব, আধুনিক সম্পদ হিসাব। আর সনাতন পদ্ধতি বলে সম্পত্তিবাচক হিসাব। এভাবে তোমাকে করতে হবে, কলাম করবা তারিখ, তারপরে হচ্ছে যে হিসাবের নাম, তারপর হচ্ছে হিসাবের শ্রেণী। ঠিক আছে, এইভাবে করে তোমাকে হিসাবে কি করতে হবে, হিসাবের শ্রেণী নির্ণয় করতে হবে। এই যে এগুলো ছিল আমাদের মূলত এই হিসাব সমীকরণ অধ্যায়ে আমাদের এই টপিকস এর অঙ্ক আসতে পারে। এখন আসো আমরা একটা অঙ্ক করব, সেটা হচ্ছে যে আজকে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে যশোর বোর্ড 2017। এই যশোর বোর্ড 2017 সালের অঙ্কটা আজকে আমরা করব। সবাই প্রশ্নটা খুঁজে বের করো, প্রশ্নটা নাও, যশোর বোর্ড 2017 এই অঙ্কটা আজকে আমরা করব। দেখো এই অঙ্কটা আমরা করার চেষ্টা করি, অর্থাৎ আজকে যে অঙ্কটা করতেছি সেটা হচ্ছে যশোর বোর্ড 2017, যশোর বোর্ড 2017 এই অঙ্কটা আজকে আমরা করব। প্রশ্নটা দেওয়া আছে, মিস্টার কামরান 2016 সালের 1 জানুয়ারি তারিখে নগদে 1 লক্ষ টাকা 50,000 টাকা মূল্যের কম্পিউটার নিয়ে আইনি ব্যবসা শুরু করছে। এরপর উক্ত মাসে তার লেনদেনগুলো ছিল নিম্ন। এখানে কিছু লেনদেন দেওয়া আছে আমাদের। আমরা এখন প্রথম প্রশ্ন যেটা বলছে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাগুলো চিহ্নিত করতে বলছে আমাদেরকে। অর্থাৎ এখানের মধ্যে যে সমস্ত লেনদেনগুলো কি নয়, অর্থাৎ যেগুলো আমাদের ব্যবসায়িক লেনদেন নয়, এই ঘটনাগুলো আমাদেরকে চিহ্নিত করতে বলছে। তাহলে ক নাম্বার যদি আমরা করি, ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাগুলোর পরিমাণ নির্ণয়। তাহলে আমরা কলামটা করব এইভাবে, দেখো কলামটা করব, এখানে আমাদের তারিখের জন্য একটা কলাম থাকবে, বিবরণের জন্য একটা কলাম থাকবে, টাকার জন্য কলাম থাকবে। অর্থাৎ তারিখ থাকবে, বিবরণ, এরপরে হচ্ছে টাকা। তো চলো এখানে প্রশ্নটার মধ্যে দেখো, এখানে আমাদের 2 তারিখে বলছে জানুয়ারি, অর্থাৎ 2016 সালের জানুয়ারির 2 তারিখে বলছে দেখো 15,000 টাকা মাসিক বেতনে একজন ম্যানেজার নিয়োগ করা হলো। তাইলে তোমরা বলো, আমি একজন ম্যানেজার নিয়োগ করলাম 15,000 টাকা বেতন দেব বলে, আমি কি তাকে বেতনটা প্রদান করছি? অবশ্যই করি নাই। যেহেতু আমি অবশ্যই করি নাই, তার মানে এটা হচ্ছে আমার কি নয়, লেনদেন নয়। তাইলে এটা লিখে ফেলো। তাহলে অর্থাৎ ম্যানেজার নিয়োগ দেওয়া হলো, ম্যানেজার নিয়োগ দেওয়া হলো 15,000 টাকা। ওকে, শেষ। এরপরে দেখো এরকম আরো আছে, দেখো এরপরে আমাদের দ্বারা আসবাবপত্র কয়টা লেনদেন, মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো, এটাও লেনদেন, দ্বারা আইনি সেবা দেওয়া হলো, এটাও লেনদেন। জনতা ব্যাংক থেকে জনতা ব্যাংক লিমিটেড হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করা হলো। দেখো ঋণটা তুমি ব্যক্তিগত প্রয়োজনে নিছো, ব্যবসায় কি আসে যায়, ব্যক্তিগত প্রয়োজনে নিলে ব্যবসার কিচ্ছু আসে যায় না, এটা ব্যক্তিগত লেনদেন, এটা কোনো ব্যবসায়িক লেনদেন নয়। তাইলে এটাও আমাদের এখানে আসবে। এটা হচ্ছে জানুয়ারির কয় তারিখ, 20 তারিখ। অর্থাৎ ব্যক্তিগত প্রয়োজনে ঋণ নেওয়া হলো, ব্যক্তিগত প্রয়োজনে ঋণ নেওয়া হলো। তাইলে এই ব্যক্তিগত প্রয়োজনে ঋণ নিছে, এটা ব্যক্তির জন্য লেনদেন, আমাদের ব্যবসার কোনো লেনদেন নয়। সেই জন্য আমরা এটা এখানে লিখবো 50,000 টাকা, 50,000 টাকা। তাহলে যোগ করে দাও, আর আমাদের এখানে কোনোটা নাই, তাহলে যোগ করে দাও, যোগ করে দিলে হচ্ছে 65,000 টাকা। এই 65,000 টাকা হচ্ছে আমাদের মোট লেনদেন নয়। এরকম শেষ। দেখো কত সিম্পলি একটা কাজ, এই কাজটা করে দিলে কিন্তু আমাদের 2 নাম্বার। ঠিক আছে, সুতরাং আমরা একটু বুঝবো, কনসেপ্টটাকে আমরা কাজে লাগাবো, তাহলে ইনশাআল্লাহ আমরা পারবো। ওকে, খ নাম্বার প্রশ্নে বলছে 2016 সালে জানুয়ারি মাসে মিস্টার কামরানের স্বত্বাধিকারের পরিমাণটা নির্ণয় করতে বলছে। এখন একটু স্বত্বাধিকারেরটা ফ্ল্যাশব্যাকে চলে যাও। স্বত্বাধিকার, অর্থাৎ স্বত্বাধিকারটা আমরা কিভাবে বের করতাম, ফ্ল্যাশব্যাকে যাও। অর্থাৎ ওইটাকে তোমাদেরকে বানানো শিখছি, ওই সমান কি শিখছিলা, C প্লাস
আর মাইনাস ই মাইনাস ডি। এইটার আমরা এগুলো সবগুলোকে যোগ বিয়োগ করলে আমরা এখানে শতাধিকারের পরিমাণটা পেয়ে যাব। অর্থাৎ কোন প্রতিষ্ঠানে মূলধন আনয়ন করলে শতাধিকার বাড়বে, আয় হলে শতাধিকার বাড়বে, ব্যয় হলে শতাধিকার কমবে, ডি হলে অর্থাৎ উত্তোলন করলে শতাধিকার কমবে। এগুলোকে যোগ বিয়োগ করে আমরা এখন আসো শতাধিকারের পরিমাণটা একটু বের করার চেষ্টা করি। ওকে, তাহলে এখানে আমরা এখানেও কলামটা করতে হবে আমাদেরকে। কলামটা করি আমরা, দেখো খ নাম্বার, তাহলে শতাধিকারের পরিমাণ নির্ণয়। শতাধিকারের পরিমাণ নির্ণয়। তারিখ, বিবরণ, টাকা। ওকে, প্রথমে আসো। প্রথমে আমাদের 1 তারিখে তারা কি করছে, 2016 সালের 1 তারিখে তারা মূলধন আনয়ন করছে। তাহলে আমরা মূলধনটা একটু লিখে ফেলবো। মূলধনটা লিখো, প্রারম্ভিক মূলধন বিনিয়োগ, প্রারম্ভিক মূলধন। এখন 1 তারিখে দেখো কি বলছে প্রারম্ভিক মূলধনের কথা। তারা নগদে আনছে, দেখো নগদে আনছে তারা 1 লক্ষ টাকা, কম্পিউটার সামগ্রী আনছে 50,000 টাকা। তাহলে আমাদের মূলধন কত টাকা আসতেছে, 1 লক্ষ টাকা নগদ প্লাস 50,000 টাকা আসবাব অর্থাৎ সরঞ্জাম। তাহলে যোগ করলে 1,50,000 টাকা। এটা হচ্ছে যে প্রারম্ভিক মূলধন। কারণ আমরা জানি প্রারম্ভিক সম্পদ এর সাথে থেকে প্রারম্ভিক দায় বিয়োগ করলে প্রারম্ভিক মূলধন পাওয়া যায়। যেহেতু এখানে কোনো প্রারম্ভিক দায় নাই, সেজন্য আমাদের এখানে প্রারম্ভিক সম্পদগুলো যোগ করলে আমরা প্রারম্ভিক মূলধনটা পেয়ে যাব। এরপরে এখন আমাদের এখানে ধারাবাহিকভাবে আয় হলে আয়গুলোকে আমরা এটার সাথে যোগ করে দেব, ব্যয় হলে ব্যয়গুলোকে আমরা এখান থেকে বাদ দিয়ে দেব, উত্তোলন করলে উত্তোলনগুলো এখান থেকে বাদ দিয়ে দেব। তাহলে চলো প্রথমে আসো 12 তারিখে। 12 তারিখে কি বলছে দেখো, 12 তারিখে বলছে যে নগদে আইনি সেবা প্রদান করা হলো। তাহলে এটা একটা কি আয়। যেমন এর আগে 2 তারিখটা আমার এখানে আসতেছে না, কারণ এটা লেনদেনও না। ধারা আসবাবপত্র ক্রয় করা হলো, কারণ এটা হচ্ছে সম্পদ ক্রয় করছে, এটা আসবে না এখানে। মক্কেলদের নগদে আইনি সেবা দেয়া হলো। তাহলে 12 তারিখ নগদে আইনি সেবা দেয়া হলো। এই নগদে আইনি সেবা দেয়া হলো, দেখো কত টাকা, সেটা হচ্ছে 25,000 টাকা। আমরা একসাথে যোগ করে দেব, ঠিক আছে। এখন আমরা একসাথে করব। এরপরে দেখো 12 তারিখের পরে 18 তারিখে মক্কেলদেরকে ধারে আইনি সেবা দেয়া হলো, এটাও আমরা যোগ করব। 18 তারিখ ধারে আইনি সেবা দেয়া হলো। এই ধারে আইনি সেবা দেয়া হলো, দেখো এটা হচ্ছে যে 30,000 টাকা। তাহলে 30,000 টাকা লিখে ফেললাম। তাহলে এটাও যোগ করতেছি আমরা, এটাও যোগ করতেছি আমরা। এরপরে আসো, এরপরে বলছে 20 তারিখটা আমাদের এখানে আসবে না, কারণ এটা লেনদেন নয়। চলতি মাসের ম্যানেজারের বেতন পরিশোধ করছে 30 তারিখে। তাহলে বেতনটা হচ্ছে আমাদের একটা খরচ। দেখো খরচ হলে কি করতেছি আমরা, বিয়োগ করব। তাহলে বেতন প্রদান, এই বেতন প্রদান করছে, এই বেতন প্রদান করছে কত টাকা, ওই যে ম্যানেজার নিয়োগ দিছে 15,000 টাকা। তাহলে এখানে হবে 15,000 টাকা। দেখো এটা যেহেতু বিয়োগ করতেছি, আমরা এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম, সামনে তো বিয়োগ দিছে, এখানেও ব্র্যাকেটের মধ্যে রাখলাম। একসাথে আমরা সবগুলো যোগ বিয়োগ করে ফেলবো। এরপরে আসো, এরপরে বলছে 30 তারিখে ধারে ক্রয়কৃত আসবাবপত্রের মূল্য পরিশোধ করা হলো, এটা আসবে না। জানুয়ারি মাসের অফিস ভাড়া পরিশোধ, এটাও খরচ। তাহলে আবার এটা হচ্ছে 31 তারিখে, 31 তারিখে এটা বাদ যাবে। কেন বাদ যাবে, কারণ এটা হচ্ছে খরচ। তাহলে অফিস ভাড়া প্রদান কত টাকা অফিস ভাড়া প্রদান করছে, দেখো অফিস ভাড়া প্রদান করছে 12,000 টাকা। তাহলে এটাও আমরা বাদ দেব। তাহলে এখন একসাথে যোগ বিয়োগ করো। সুতরাং শতাধিকারের পরিমাণ, তাহলে কত টাকা যোগ বিয়োগ করে একসাথে, 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকার সাথে 25,000 টাকা, 1,75,000, 1,75,000 তাহলে 2,15,000, তাহলে বিয়োগ করলে আমাদের নেট টাকা আসতেছে 1,78,000 টাকা। এই 1,78,000 টাকা হচ্ছে আমাদের শতাধিকারের পরিমাণ, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এই যে এখানে আমাদের এখানে উত্তোলন নাই কিছু, সেজন্য আমরা এখানে লিখে নেই। এরপরে গ নাম্বার কি বলছে দেখো, ক
ক নাম্বার বলছে হিসাব সমীকরণে বিবরণী ছকে হিসাব সমীকরণের লেনদেনগুলোর প্রভাব দেখাইতে বলছে। তাহলে এটাই আশা করি বুঝতে পারছো। জাস্ট এটা মনে রাখবা, এটা মনে রাখলে আমাদের এটা সহজ। ওকে, এখন আসো আমরা বিবরণী ছকটা করব। বিবরণী ছকটা করব। তাহলে বিবরণী ছকের জন্য আমরা কলাম করে ফেলি। তাহলে বিবরণী ছকের জন্য কলাম যেহেতু করতে হবে, আমরা এটা একটু নিয়ে ফেলি, এটা আমরা নিয়ে একটু, যেহেতু আমাদের পুরো। তাহলে উপরে প্রতিষ্ঠানের নাম লিখবা মিস্টার কামরান, মিস্টার কামরান। এরপরে বিবরণী ছকে হিসাব সমীকরণের প্রভাব, হিসাব সমীকরণের প্রভাব। ওকে, আমরা কলামটা করি। তো কলামটার এই পাশে আমাদের তারিখটা থাকবে। আমাদের এই পাশে থাকবে, এটাকে দুই ভাগ করে ফেলবো। একটা ভাগ থাকবে আমাদের মন্তব্যের জন্য। এখানে আমরা একটা কলাম লিখব মূলধনের জন্য। আর আমাদের এখানে কি দায় আসবে সেটা আমরা পরে দেখব। এখানে উপরে লিখবা দায় প্লাস মালিকানা সত্ত্ব। এটাকেও মাঝখান দিয়ে দুই ভাগ করে ফেলবা। উপরে লিখবা সম্পদ, এখানে মাঝখানে সমান চিহ্ন দিবা, এখানে তারিখ। চলো আমরা প্রথম থেকে শুরু করি। যেমন 1 তারিখে ওরা বলছে যে মিস্টার কামরান নগদে 1 লক্ষ টাকা এবং 50,000 টাকার কম্পিউটার নিয়ে ব্যবসা শুরু করলো। তাহলে আমরা নগদের পাশে একটা কলাম করলাম, আর অফিস সরঞ্জামের জন্য একটা, অর্থাৎ দুইটা নগদ টাকা সম্পদ আসছে, নগদ অফিস সরঞ্জাম। এখন আসো 2016 সালের জানুয়ারির 1 তারিখ, তাহলে নগদে 1 লক্ষ টাকা আসছে, অফিস সরঞ্জাম 50,000 টাকা আসছে, দুইটা মিলে আমাদের মূলধন আসছে 1,50,000 টাকা। ব্যাখ্যা লিখবো কি? ব্যাখ্যা লিখবো আমাদের মূলধন বিনিয়োগ। কি লিখবো আমরা? মূলধন আনায়ন, মূলধন আনায়ন। আরেকটা কথা মনে রাখবা, এই মূলধনের সাথে কোনো টাকা বাড়লে বা কমলে মন্তব্য লিখবা, আর না হলে মন্তব্য লিখে আর কোনো দরকার নাই। এরপরে আসো, এরপর হচ্ছে যে 2 তারিখে বলছে 15,000 টাকা মাসিক ম্যানেজার নিয়োগ করা হলো, এটা আসবে না। 8 তারিখ ধারে আসবাবপত্র ক্রয় করা হলো, 8 তারিখ। তাহলে ধারে আসবাবপত্র ক্রয় করছো, তাহলে আরেকটা নতুন সম্পদ আসতেছে আসবাবপত্র, আসবাবপত্র। তাহলে ধারা আসবাবপত্র ক্রয় করছো কত টাকা? দেখো 30,000 টাকা। তাহলে দেখো তুমি যে আসবাবপত্রটা ধারে ক্রয় করছো, ওরা তোমার কাছে টাকা পাবে। আর আমরা জানি যারা আমাদের কাছে টাকা পাবে তাদেরকে পাওনাদার বলা হয়। তাহলে পাওনাদারটা হচ্ছে দায়। তাহলে এখানে 30,000 টাকা, এখানে লিখো 30,000 টাকা। ওকে, এরপরে আসো 12 তারিখ মক্কেলদেরকে নগদে আইনি সেবা দেওয়া হলো 25,000 টাকা। তাহলে মক্কেলদেরকে নগদে আইনি সেবা দেওয়া হলো 25,000 টাকা। তাহলে নগদে যেহেতু দিছো, তোমার নগদ টাকা বাড়ছে, তাহলে নগদ টাকা বাড়ছে কত? 25,000 টাকা। 25,000 টাকা। আবার সেবা দিছো, তাহলে সেবাটা একটা আয়, আয় হলে মালিকানা সত্ত্ব বাড়ে। তাহলে এখানে লিখো 25,000 টাকা। ব্যাখ্যা লিখবা সেবা আয়। আমরা সবগুলাকে একসাথে মাস শেষে যোগ বিয়োগ করব। এরপর 18 তারিখ বলছে যে ধারে আইনি সেবা দেওয়া হলো, ধারে আইনি সেবা। তাহলে ধারে আইনি সেবা দিলে তুমি কারো কাছে টাকা পাইবা, তাহলে যাদের কাছে টাকা পাইবা তারা হচ্ছে দেনাদার। তাহলে ধারে আইনি সেবা দেওয়া হলো 30,000 টাকা। তাহলে তোমার দেনাদার বাড়তেছে 30,000 টাকা, কারণ ওদের কাছে তুমি 30,000 টাকা পাবা। আবার এটা যেহেতু আয়, এটার কারণে তোমার মূলধন বাড়বে 30,000 টাকা। ব্যাখ্যা লিখো এটাও সেবা আয়। ওকে, এরপরে আসো, এরপর 18 তারিখের পরে 30 তারিখ 20 তারিখ আমাদের এখানে লেনদেন নয়, কারণ এটা ব্যক্তিগত প্রয়োজনে। 30 তারিখ বলছে চলতি মাসে ম্যানেজারের বেতন দেওয়া হলো, চলতি মাসে ম্যানেজারের বেতন। তাহলে দেখো চলতি মাসে ম্যানেজারে যেহেতু বেতন দিছো, তাহলে নগদ টাকা কমবে 15,000, কারণ ম্যানেজার নিয়োগ দিছিলাম আমরা 15,000 টাকা। তাহলে এটা বাদ যাবে, সেজন্য মূলধন থেকে, নগদ থেকে বাদ। একইভাবে মূলধন থেকেও বাদ যাবে। কেন মূলধন থেকে বাদ যাবে? কারণ এটা খরচ, আমরা জানি খরচ হলে মালিকানা সত্ত্ব কমে যায়। এরপরে আসো, ধারে ক্রয়কৃত আসবাবপত্রের মূল্য পরিশোধ করা হলো 10,000 টাকা। এই যে দেখো, তুমি যখন ধারে আসবাবপত্র ক্রয় করছিল, ওরা তোমার কাছে 30,000 টাকা পাবে। এখন ওদেরকে তুমি 10,000 টাকা পরিশোধ করছো, তার মানে তোমার পাওনাদার কমতেছে 10,000 টাকা।
একইভাবে তোমার নগদ টাকাও কমতেছে 10,000 টাকা। ওকে, এরপরে লাস্ট 31 তারিখে আসো। 31 তারিখ বলছে জানুয়ারি মাসের অফিস ভাড়া পরিশোধ করা হলো 12,000 টাকা। তাহলে ভাড়া পরিশোধ করছে, তাহলে নগদ টাকা কমবে। একইভাবে এটা যেহেতু খরচ, মূলধনের পরিমাণটা কমবে 12,000 টাকা। ব্যাখ্যা লিখো ভাড়া হিসাব। ঠিক আছে, এটাই। আর আমাদের কোনো লেনদেন নেই। এখন আমরা যেটা করব, এখন একসাথে সবগুলো আমরা যোগ বিয়োগ করব। কি করব? আমরা যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করে আমরা দেখব আমাদের দুই পাশে টাকার পরিমাণটা মিলছে কিনা। যদি মিলে ওকে, আশা করি আমাদের মিলে যাবে। তাহলে এখন আসো আমরা এগুলো সবগুলো যোগ বিয়োগ করব একটু। তাহলে যোগ বিয়োগটা করো। প্রথমে নগদেরটা করি, আমরা দেখি। তাহলে নগদেরটা করো। নগদে প্রথমে 1,25,000 টাকা, 1,25,000 টাকা থেকে 1,15,000 টাকা চলে গেলে 1,10,000 টাকা, 1,10,000 থেকে আরো 10,000 টাকা চলে গেলে 1,00,000 টাকা, 1,00,000 টাকা থেকে 12,000 টাকা চলে গেলে হচ্ছে যে 1,00,000 টাকা থেকে 12,000 টাকা চলে গেলে আর আছে আমাদের 88,000 টাকা। তাহলে নগদে আসছে আমাদের কত টাকা? নগদে আসছে আমাদের 88,000 টাকা। তাহলে এখানে লিখো 88,000 টাকা। আচ্ছা, যোগ বিয়োগ আর তারপরে আরেকটু আমরা দেখি ভালো করে। 1,25,000 বিয়োগ 15,000 বিয়োগ 10,000 বিয়োগ 12,000। ওকে, ঠিক আছে। আমাদের 88,000 টাকা। এখানে আছে 50,000 টাকা, এখানে 30,000 টাকা, এটাও 30,000 টাকা। তাহলে এগুলো সবগুলো যোগ করো। যোগ 50,000 টাকা যোগ 60,000 টাকা। তাহলে যোগ করলে হচ্ছে 1,98,000 টাকা। ঠিক আছে, ওকে। এখন আসো, প্রশ্ন করতে পারো স্যার এখানে তো খালি, কোনো সমস্যা নাই। এটার জন্য কখনো মনে রাখবা, মূলাচরের জন্য কখনো ফাঁসি হয় না। এটা এভাবে করবা, কারণ আমরা সময়টা আমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে অনেকে প্রত্যেকটা তারিখে উদ্বৃত্ত নির্ণয় করো, কোনো দরকার নাই, কারণ ওইটা করলে তোমাকে 1 নাম্বার কেউ বাড়াই দিবে না। আমরা এভাবে করব, আমাদের সময় যত আমরা সেভ করতে পারি সেটা আমাদের জন্য বেটার। ঠিক আছে, ওকে। এই পানাদারে দেখো 30,000 থেকে 10,000 চলে গেছে, আর আছে 20,000 টাকা। আর এটা আমরা যোগ করি। প্রথমে 1,50,000 টাকা, এই 1,50,000 টাকার সাথে আমরা 25,000 টাকা যোগ করলাম, আবার 30,000 টাকা যোগ করলাম, 15,000 টাকা বিয়োগ করলাম, 12,000 টাকাও বিয়োগ করলাম। তাহলে আছে আমাদের 1,78,000 টাকা। তাহলে এই 1,78,000 টাকার সাথে 20,000 টাকা যোগ করো, যোগ 20,000 টাকা, তাহলে 1,98,000 টাকা। 1,98,000 টাকা। তাহলে দেখো আমাদের এখানে দুই পাশে টাকার পরিমাণটা কি হয়ে গেছে? সমান হয়েছে। ওই যে তোমাকে একটা বিষয় যে তোমাদেরকে দেখাইছিলাম, যদি প্রমাণ করতে বলে a সমান l প্লাস ওই, তাহলে a সমান l প্লাস ওই যদি প্রমাণ করতে, এর নিচে সম্পদ কি কি আছে? এই যে নগদ লিখবা, নগদ যোগ আসবাব অফিস সরঞ্জাম যোগ আসবাবপত্র যোগ দেনাদার। এই পাশে আছে তোমার কি? পাওনাদার যোগ মূলধন। এখন এই নগদের নিচে নগদের টাকাটা লিখবা, আসবাবপত্রের নিচে এখানে টাকাটা লিখবা, টাকাটা লিখবা, টাকাটা লিখবা। মানে এই পাশে টাকাগুলা লিখবা, আর এদিকে টাকাগুলা লিখবা। এইদিকে এই পাশেরটা যোগ করলে দেখবে 1,98,000 টাকা আসতেছে, আবার এই পাশেরটা যোগ করলে 1,98,000 টাকা আসতেছে। তাহলে এভাবে দেখবা যে তোমার দুই পাশে টাকার পরিমাণটা সমান হয়ে গেছে। যদি এর পরে নিচে দিয়ে লিখবা, সুতরাং প্রমাণিত। শেষ। ঠিক আছে, ওকে। তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করব। তাহলে একটু প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখবা, আর একটু রিকোয়েস্ট থাকবে, কোনো সমস্যা আশা করি হবে না, তারপরেও যদি কারো কোনো সমস্যা হয় যোগাযোগ করবা। আর একটা বিষয় তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে দেখো, যারা ওষুধ বিক্রি করে সেও কিন্তু মাথা ব্যথার ওষুধ দিতে পারে, সে কিন্তু কি করতে পারে, বিশেষ কোনো জ্ঞান রাখে না। হিসাব বিজ্ঞান শেখার জন্য অবশ্যই আমরা কিভাবে বলতেছি এই বিষয়গুলা ফলো করবা তোমরা। ঠিক আছে, তোমাদের অনেকে মনে করে না স্যার এভাবে, আমার তো অমুক ভাইয়া আমাকে এভাবে শিখিয়ে দিছে, এসব কথাগুলো আল্লাহর ওয়াস্তে ধরবা না। ঠিক আছে, যেভাবে যে ফরম্যাটে দেখাচ্ছি, যে ফরম্যাটে যেতে বলতেছি এভাবে যাবা। ঠিক আছে, এভাবে করবা। বিভিন্ন জনে বিভিন্ন কথাবার্তা বলবে, বিভিন্ন জনে বিভিন্ন পরামর্শগুলা দেবে, এগুলা কানেও নেওয়ার দরকার নাই। আমরা চাইবো কিভাবে কম সময়ে আমরা ভালো একটা
রেজাল্ট করতে পারে, ফলাফল করতে পারে, ওই বিষয়টা আমরা মাথার ভিতরে রাখবো। ঠিক আছে, ওকে, তাহলে আমরা শেষ করব আজকের মতো এখানে। আল্লাহ হাফেজ, ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজেরা ভালো থাকবা, নিরাপদে থাকবা, আমাদের জন্য দোয়া করবা। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।